আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। গত ১ থেকে ২ মাস ধরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা চলছে এবং সেই সময় থেকেই হামলার তীব্র আশঙ্কা ছিল। ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল ইরানের যে সর্বোচ্চ নেতা রয়েছেন আয়াতুল্লাহ খামেনি, তার উপর হামলা করা হবে। দেখুন, আয়াতুল্লাহ খামেনির উপর হামলা করার জন্য তার যে ডেইলি রুটিন রয়েছে, তিনি কোথায় যান, কি করেন, কার সঙ্গে বৈঠক করেন, প্রায় ১ মাসের বেশি সময় ধরে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। বিভিন্ন ধরনের গোয়েন্দা যন্ত্রপাতি দিয়ে তার সংস্পর্শে থাকা বিভিন্ন ব্যক্তির যে ডিভাইস রয়েছে সেগুলোকেও ট্র্যাক করা হয়। আর এই সকল কিছুই করা হচ্ছিল সৌদি আরব থেকে। সৌদি আরবের অত্যন্ত নিরাপত্তা বলয়ের যে কূটনীতিক পাড়া রয়েছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের যে অ্যাম্বাসিগুলো রয়েছে তার একেবারে সন্নিকটেই সিআইএ তাদের প্রধান হেডকোয়ার্টার তৈরি করেছিল একটি ভবনে। সৌদি আরবের সিআইএর ওই ঘাঁটি থেকে আয়াতুল্লাহ খামেনির উপর হামলার চূড়ান্ত যে পরিকল্পনা সেটা তৈরি করা হয় এবং বাস্তবায়নও করা হয়। এখন যেই ভবন থেকে সিআইএ এই কর্মকাণ্ড করেছে সেই ভবনে হামলা হবে না, সিআইএর হেডকোয়ার্টার অক্ষত থাকবে শুধুমাত্র কূটনীতিক পাড়ায় অবস্থান বলে কিংবা অন্যান্য দূতাবাসের ক্ষতি হতে পারে এই আশঙ্কায়, এটা তো হতে পারে না। আর এই জন্যই ইরান তার ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সিআইএর প্রধান হেডকোয়ার্টার রয়েছে সেটা উড়িয়ে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে একটি ভিডিও ফুটেজও পাওয়া গেছে। চলুন আমরা ভিডিও ফুটেজটি দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ। এখানে কিন্তু সরাসরি শক্তিশালী ড্রোন এবং মিসাইল ব্যবহার করা হয়েছে। দেখুন, এই ঘটনা বা এই প্রকল্পের বাস্তবায়ন, এই মিশনটি যদি অনেক আগেই করত ইরান, তাহলে হয়তো আরও বড় ক্ষয়ক্ষতি থেকে তারা বেঁচে যেত। যদিও একটু লেট হয়েছে, তবে চূড়ান্তভাবে ইরানের যে ঘোষণা ছিল কাউকেই ছাড় দেওয়া হবে না, কোনোভাবে ছাড় দেওয়া হবে না, তার বাস্তবায়ন করা হয়েছে। দেখুন, এই শক্তিশালী হামলার কারণে এর আশেপাশের যে ভবনগুলো রয়েছে সেগুলোও কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন তথ্য পাওয়া যাচ্ছে। এখন যখনই আশেপাশের কূটনীতিক পাড়ায় এই ধরনের ঘটনা ঘটেছে, পশ্চিমা বিশ্বের কিছু দেশগুলো কিন্তু সক্রিয় হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমা বিশ্বের বড় সংবাদ মাধ্যম রয়টার্স, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল কিংবা যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সহ আল জাজিরা এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোও অত্যন্ত গুরুত্ব সহকারে এই তথ্যগুলো প্রকাশ করেছে। এখানে পশ্চিমা বিশ্বের অভিযোগ হলো যে কূটনীতিক পাড়ার অভ্যন্তরে এই ধরনের হামলা ইরানের আন্তর্জাতিক যে আইন রয়েছে তার সরাসরি লঙ্ঘন। কারণ কোনো দেশই কূটনীতিক পাড়ায় অবস্থিত অ্যাম্বাসিগুলোর ভেতরে এইভাবে আক্রমণ করতে পারে না। এবং এটা ঠিক যে কূটনীতিক পাড়া বা যেখানে দূতাবাসগুলো অবস্থান করে সেখানে হামলা করার জন্য আন্তর্জাতিক কিছুটা বাধ্যবাধকতা রয়েছে। তবে এটাও একটি প্রশ্ন, এই ধরনের কূটনীতিক এরিয়ায় কখনোই কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার বা কার্যক্রম চালানো যায় না, এটাও নিষিদ্ধ রয়েছে। আপনি গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার তৈরি করবেন, হামলা চালাবেন, আর ইরান কেন পারবে না? দেখুন, ইরান যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিল তেমনটা বাস্তবায়ন করছে। আর এর অংশ হিসাবে শুধুমাত্র এই সৌদি আরবের রিয়াদে অবস্থিত সিআইএর যে ঘাঁটি রয়েছে সেখানে নয়, এছাড়াও সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের অভ্যন্তরে সিআইএর যে গোপন সদর দপ্তর রয়েছে সেগুলোতেও হামলা করেছে এবং সেগুলো ধ্বংস করে দিয়েছে। দেখুন, গোয়েন্দা সংস্থার ইরানের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। বেসামরিক এবং বাণিজ্যিক ভবনগুলোকেও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সিআইএ বিভিন্ন ধরনের তাদের প্রধান সদর দপ্তর হিসাবে ব্যবহার করছিল। বলতে পারেন এটা অনেকটা ঢাল হিসাবে ব্যবহার করছিল। কারণ একটি বেসামরিক এলাকায় আক্রমণ করবে না ইরান, এমনটা কিন্তু তারা ধরে নিয়েছিল। যদিও এটা বাস্তবিক অর্থে একটি জটিল বিষয়, কারণ সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হলে ইরানের যে নিজস্ব সিম্পিতি রয়েছে এবং সমর্থন রয়েছে ওই অঞ্চলের ভেতর সাধারণ মানুষের কাছে, সেটা বাধাগ্রস্ত হতে পারে। তবে এই ক্ষেত্রে ইরানের মিসাইলগুলো খুবই নিখুঁত এবং সূক্ষ্মতার পরিচয় দিয়েছে। কারণ আশেপাশের কোনো ভবনে আক্রমণ না করে সুনির্দিষ্টভাবে ওই ভবনের সিআইএর যে গোপন কক্ষগুলো রয়েছে বা তাদের যে গোপন আস্তানাগুলো রয়েছে সেগুলো উড়িয়ে দিয়েছে ইরান তাদের মিসাইলের মাধ্যমে। এবং বর্তমান সময়ে এই কাজগুলো ইরান তার ড্রোন এবং সাধারণ মিসাইল দিয়ে করতে পারছে। কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, দেখুন ওই পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে এই যুদ্ধ যদি আরও 6 থেকে 7 দিন চলে তাহলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার
ইন্টারসেপ্ট আর কোনো কিছু বাকি থাকবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আল জাজিরা থেকে শুরু করে অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ঝুঁকিপূর্ণ যুদ্ধ শুরু করার বিষয়ে সতর্ক করেছে। যদি আগামী 6 থেকে 7 দিন ইরান বর্তমানে যেইভাবে মিসাইল নিক্ষেপ করছে তার অর্ধেকও যদি কন্টিনিউ করে, তাহলে মধ্যপ্রাচ্যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য যে মিসাইল রয়েছে সেটা যুক্তরাষ্ট্রের আর অবশিষ্ট থাকবে না। তারা কিন্তু কঠিন সংকটে পড়বে। এর আরেকটি যৌক্তিক কারণ হলো যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু তার সকল মিসাইল ব্যবস্থা এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্যবহার করতে পারে না। দেখুন, যুক্তরাষ্ট্রের একটি সামরিক নীতি রয়েছে যার অংশ হিসাবে শুধু ইরান নয়, চীন এবং রাশিয়ার মতো বড় দেশ যারা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম, তাদের মিসাইল প্রতিহত করার জন্য নিজের দেশের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকেও রেডি টু ফায়ার অবস্থায় রাখতে হয়। এছাড়াও দীর্ঘদিন ইউক্রেনের যুদ্ধ চলা এবং ইউক্রেনে বিপুল পরিমাণের এই ধরনের ইন্টারসেপ্টের সাপ্লাই এবং ইউরোপের বিভিন্ন দেশে এই মিসাইল সাপ্লাই দেওয়ার কারণে তাদের কিন্তু ঘাটতি তৈরি হয়েছে এবং ইউরোপের দেশগুলো বর্তমানে এই মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে তাদের ইন্টারসেপ্টগুলো ফেরত দেওয়া বা ইন্টারসেপ্টের সহযোগিতা করতে মোটেও রাজি নয়, কারণ তারা নিজেরাও কিন্তু রাশিয়ার পক্ষ থেকে হামলার হুমকি হিসাবে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রেডি টু ফায়ার অবস্থায় রাখছে। সুতরাং এটি যুক্তরাষ্ট্রের জন্য একটা ডেডলাইনের মতো যে এইভাবে যুদ্ধ তারা চালিয়ে যাবে নাকি ইরানকে মোকাবেলার জন্য তারা যুদ্ধের তীব্রতা বাড়াবে বা ইরানের সঙ্গে আপোষ করবে। দেখুন, প্রথম দিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হঠাৎ করেই রাশিয়ান যে কমান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে তার ব্যর্থতার কারণে বসে গিয়েছিল। দ্রুত সময়ের মধ্যে চীনের সহযোগিতায় সেগুলো অ্যাক্টিভ হয়েছে এবং সেগুলো বর্তমানে খুবই কার্যকর। কুয়েতের আকাশে অন্তত 3 থেকে 4টি F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ইরান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এরপর কিন্তু যুক্তরাষ্ট্র তারা হামলার স্ট্র্যাটেজি কিছুটা পরিবর্তন করেছে। এখন তারা সরাসরি সংযুক্ত আরব আমিরাত, কাতার বা ওই দিক দিয়ে হামলা না করে ওমানের আকাশ ব্যবহারের জন্য তারা চেষ্টা করছে এবং সেদিক দিয়ে ট্রাই করছে। আর এইবার কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওমানের আকাশ থেকেই যুক্তরাষ্ট্রের আরেকটি F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওমানের যে পাহাড়ি অঞ্চল রয়েছে তার আকাশে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এত লং রেঞ্জে কি ধরনের ভালো পারফরমেন্স করেছে তার দৃশ্য দেখছেন। আকাশে উড়ন্ত অবস্থায় এই F-15 স্ট্রাইক ইগল যুদ্ধ বিমানগুলোই ওমানের যে আকাশসীমা রয়েছে তা দিয়ে প্রবেশ করে ইরানে আক্রমণ করতে চেয়েছিল। আর এর পরপরই কিন্তু এই ঘটনা ঘটে। এখানে বলে রাখা ভালো, ওমানের আকাশসীমা ব্যবহার করে এবং জ্বালানি সেক্টর ব্যবহারের যখন চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, ঠিক এমতো অবস্থায় ওমানের যে জ্বালানি সেক্টর রয়েছে বা রিফিউলিং এর যে পোর্ট রয়েছে সেখানে ইরান হামলা করেছে। সেই দৃশ্য কিন্তু ভাইরাল হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওমানের বন্দরে যেখান থেকে তেল সরবরাহ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, সেখানে সরাসরি ইরানের ড্রোনগুলো গিয়ে হিট করছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হামলার ইস্যুটিকে কেন্দ্র করে ইরান বিষয়টি অস্বীকার করেছে। তারা বলেছে ওমানে তারা কোনো ধরনের হামলা করেনি। এখন ইরানের ড্রোন ইরান ছাড়া কে হামলা করলো সেটাই বিষয়ে হুতিরাও করতে পারে, তবে ইরান অস্বীকার করেছে। যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা তারা স্বীকার করেছে। তো বন্ধুরা, পরিস্থিতি জটিল এবং ইরান বর্তমানে টপ গিয়ারে রয়েছে পাল্টা প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে। দেখার বিষয়ে কোথাকার পানি কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।